listening to a podcast from Bullabine.com. আমি হলাম এলিয়ান, আপনাদের পৃথিবীতে আমরা তখন থেকে আইসি। দেখলাম যে পোলাপাইন.com রোজ একটা চাই, অনেক করে বাংলা গান পাওয়া যায়। ঈদ মোবারক। এবার পডকাস্টে আপনাদের জন্য আমরা এনেছি নতুন প্রজন্মের নতুন আর্টিস্ট মিনার, এবং মিনার ভাইয়ের সাথে কথা বলবে আমাদেরই অতি প্রিয়, অতি জনপ্রিয় মেঘ ময়ূর এবং অতি প্রিয় এবং অতি জনপ্রিয় নাম উইথ রে। আমি একা বসে শান্ত মেঝেতে শ্বাস নেই বুক জুড়ে, ফাগুনের বুকে ফুলে ফেপে ওঠা সেই ভেজা মাটির গন্ধ, আধারে গান গাইতে গাইতে পথ হারায় বন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। তো ভাই আপনার কোয়েশ্চেন করি অ্যালবামটা নিয়ে, গানটিতে মিনার। আমরা শুনেছি যে আপনি অ্যালবামটা ডেমো বাসায় করেছেন, মানে বাসায় রেকর্ড করেছেন আর কি। কিভাবে করলেন, মানে সম্ভব হলো কি? ইনস্ট্রুমেন্টগুলোই বা কে বাজালো, তারপরে ইভেন রেকর্ডিং করা এগুলো সব কে ব্যবস্থা করলো? ডেমোটা আমি বাসায় করেছিলাম সফটওয়্যার দিয়ে আর কি। বাসায় আমার মানে বাসায় ছোট করে আছে, তো ওখানে সফটওয়্যার দিয়ে করেছিলাম। আর কিবোর্ড বাজিয়েছিলাম আমি আর কি, আর কিছু নয়। আচ্ছা, অ্যালবামের মধ্যে আপনার ফেভারিট গান কি? আপনি যদি একটা গান চুজ করতে হয়, আপনার ফেভারিট গান কোনটা চুজ করবেন? অ্যালবামের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট গান হচ্ছে একটা গান হচ্ছে দূর, আর একটা গান হচ্ছে ক্রোধ। এই দুটো গান খুবই ফেভারিট। ক্রোধটা খুব ফেভারিট। ক্রোধ গানটা হ্যাঁ, ক্রোধ গানটা আমার পছন্দ, খুব ফেভারিট। আচ্ছা, অ্যালবামের নাম ডান পিটে রাখা হলো কেন? মানে অবভিয়াসলি মিনিংটা খুব কিউট, চঞ্চল, তা হঠাৎ ডান পিটে কেন নামটা আর কি ডিসাইড করলেন? অ্যালবামের নাম ডান পিটে রাখা হয়েছে বিকজ অফ মানে ডান পিটে সাধারণত ট্র্যাকের নামে তো ডান পিটে রাখা হয়, মানে ট্র্যাকের নাম ছিল ডান পিটে। ডান পিটে তো ট্র্যাক ছিল, এবং মানে অ্যালবামটার নাম মানে আমরা ঠিক করে যে কোনো ট্র্যাকের নাম অ্যালবামের নাম বলবো, সেখান থেকে ডান পিটের নামটা বেরিয়ে আসে। ডান পিটের নামটা আপনি কমন, তাছাড়া আগে কোনো অ্যালবামের নাম ডান পিটে হয়নি, এবং মানে সবকিছু মিলায় মানে গানগুলোর সাথে অ্যালবামটার সাথে নামটা ডান পিটে রাখা হয়েছিল। তো আপনি প্রথম গান লেখেন কবে? আমি যা শুনেছি অনেক মানে ছোটবেলা থেকে গান লেখেন, টুন করেন। হ্যাঁ, আমি যেটা করতাম তার থেকেই গান লিখতাম। আমি আবার উন্মাদের কার্টুনিস্ট, উন্মাদ রসালো করে আমি রেডিও কার্টুনিস্ট। এবং আজকে একটা গুড নিউজ, আমার বাসায় একটা লেটার এসছে। তো ওখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কার্টুন কম্পিটিশন একটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন মানে এগেইনস্ট কারাপশনের বিরুদ্ধে একটা করে কার্টুন কম্পিটিশন অ্যারেঞ্জ করে। ওখানে আমি আবার একটা আজকে। ওয়াও, কনগ্রাচুলেশনস। ওখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেয়। তালি দাও মেঘ, তালি দাও। এক হাতে তালি দিব, এক হাতে ফোন। মানে এই বিকালে আমার বাসায় চিঠি এসছে যে এখন কি তো অসম ভাই, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। মেক আস প্রাউড। করতাম মানে গান যখন লিখতাম, সেই গানটা লিখার পর মানে যে স্টোরিটা দাঁড়া হতো, হ্যাঁ সেটার উপর বেস করে আমি ইলাস্ট্রেশন করে ফেলতাম। ছবিটা দেখা ইলাস্ট্রেশন করে ফেলতাম। সেটা আমার অনেক দিনের অভ্যাস ছিল। আমার একটা খাতাও আছে যেখানে মানে গানও আছে, গানের ছবিগুলো আছে। নিজের পেন্সিল আঁকা, ইলাস্ট্রেশন করা, হ্যাঁ বিভিন্ন ভাবে এই খাতাটা থেকে কিন্তু গানগুলো উঠে আসছে। অ্যালবামের গানগুলো কিন্তু ওখান থেকে। আমরা শুনেছি আপনি ফার্স্ট গান লিখেছেন 4 বছর বয়সে, এটা কি সত্যি? 4 বছর বয়সে কেউ লিখতে পারে? আমি সেই জন্য তো জিজ্ঞাসা করছি যে এটা সম্ভব হলো কেমন করে। আমি 4-5 থাকতে লিখতাম আর কি। আমি 6 থাকতে পুরো একটা গান লিখছিলাম। 300। 4 ও 5 থেকে গান লেখা শুরু? আমার তো মনেই নেই 4 ও 5 আমি কি করে আসছি। বাই দ্য ওয়ে ভাই, আপনার বয়স কত? এনভায়রনমেন্ট ভাবতে করতে বয়স জেনে কি হবে না, এমনি আর কি সবাই বলতেছে যে আর কি এত ইয়াং একটা আর্টিস্ট, ট্যালেন্টেড আর্টিস্ট, তো কেউ কেউ বলে আপনি 17, কেউ বলে আপনার 19, কেউ মানে আমি কনফিউজ। তো আপনার বয়স কত জানতে চাচ্ছিলাম, না বলতে চলে এসেছে হবে আর কি, একটা সমস্যা নেই। ওকে। আচ্ছা ভাই, আপনি সবার ফার্স্টে
সেটা ক্লাস 4 হোক 5 হোক আর 6 হোক, যে লিরিক্সটাই লিখেছেন ওটা কি ডান পিটে অ্যালবামে আছে? না, ওটা ডানপিটে অ্যালবামে নাই। লিরিক্সটা সিক্সের যেটা লিখেছিলাম ওটা ডানপিটে অ্যালবামে নেই। ওটা আসলে একটা মানে কি বলবো, মানে খুব টাকি একটা বিষয় রেখে লিখেছিলাম আর কি। মানে একটা ছোট ছেলে কুয়ে খাচ্ছিল, তো ওটা দেখে লিখেছিলাম আর কি। এবং ওটা আমি লিখেছি অ্যালবামের ভিতর, ওই লিরিক্সের কথা লিখেছি। দেন তারপর আরেকটা গান হচ্ছে ব্যবধান। ওটা হচ্ছে কারণ বাজারে একবার ঈদের সময় একজন মা তার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছিল অনলি 5,000 টাকা। এবং সেটা সেই ঘটনার উপর বেস করে আমি একটা গান লিখেছিলাম, হচ্ছে ব্যবধান। এবং গানটার প্রথম 2-3 লাইন আছে অ্যালবামের ভিতরে আছে, বাট ওই গানগুলো অ্যালবামে নেই আর কি, কারণ এতগুলো গান আসলে রাখা যায় না আর কি। নেক্সট অ্যালবামে হয়তো থাকবে এটা ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে গান করছেন আপনি, এই যে গানের ভুবনে আসা, তারপরে এই যে লিরিক্স লেখা, ছবি আঁকা, এগুলো প্রেরণাগুলো কোথা থেকে পেয়েছেন? আসলে গানের ইন্সপিরেশন, মানে গান শুনতে শুনতে আসলে মিউজিকের ইন্সপিরেশন। ফ্যামিলি সবাই ছবি আঁকতে পারে, আব্বু ছবি আঁকতো, মানে আপুরা ছবি আঁকে, মানে সবার মানে আমাদের ফ্যামিলিটা একটু মানে ওরকম কালচারাল, হ্যাঁ, মানে এনভায়রনমেন্টটা পাওয়া যায় আর কি। তো ফ্যামিলির একটা বিশাল অবদান আছে, আর ফ্যামিলির সাপোর্ট না থাকলে আসলে কিছু করা যায় না। তো সেটাই প্রেরণা আসলে অনেকভাবে অনেক জায়গায় ইন্সপায়ার। যেমন কোলকে আমাকে প্রেরণ দেন, কোলকে আমি অনেক ইন্সপায়ার। তারপর অনেক সময় খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে। অনেক জায়গায় অনেক ইন্সপায়ার, মানে অনেক অনেক অনেক। নতুন কোনো এখন কি প্রজেক্টে হাত দিয়েছেন? এখন আমাদের একটা প্রজেক্ট আসছে ভ্যালেন্টাইন ডেতে, মিক্স অ্যালবাম, সাথে ওখানে কাজ করবো, এই তো। ওকে, ইনশাল্লাহ। তো ডানপিটের ভোকাল, লিরিক্স, টোন সব আপনার মিক্স বাই জুয়েল ভাই। তা এই আরো জুয়েল ভাই তাসিমদের হচ্ছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট দেখি। হ্যাঁ, পাশাপাশি প্রোডিউসার এবং অ্যারেঞ্জমেন্ট। আর কেউ আছে? আর তাসিমদের একটা কথা বলি, তাসিমদের কিন্তু অনেক জায়গা থেকে আমার আইডল, অনেক আগে থেকে আইডল, অনেক জায়গা থেকে আইডল। মানে আমি যেটা করবো সবসময় তার মতো, মানে সে যে মানে সবকিছু ব্যালেন্স করে, হ্যাঁ, মানে আসলে অনেক কিছু শিকার আছে, হ্যাঁ, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ সে সবকিছু ব্যালেন্স করে। এবং মানে তার লাইফস্টাইল, হ্যাঁ, মানে একটা ফর্মাল গেটআপ, মানে সবসময় খুব সোবার থাকে, হ্যাঁ, মানে এই যে মানে সবাই অনেক পছন্দ করে তাকে, এই বিষয়ে আমার খুব ভালো লাগতো। এবং আমি অনেক দেখলে সে আমার একটা বিশাল ইন্সপিরেশন, কিন্তু অনেক থেকে এই আর কি। এবং আমি খুব লাকি যে মানে সে আমার কাজ, তার সাথে আমি কাজ করতে পেরেছি, আমি নিজেকে খুব লাকি মনে করি। এবং এই আর কি, ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে, এটাই ভালো যে আমরা দুজন সাকসেস বলা যায়। তো সাকসেস কিনা সাকসেস নিয়ে তো অডিয়েন্সরা বলবে, বাট আমার মনে হয় যে এমনটা ভালো হয়েছে, এটাই আমাদের জন্য একটা বিষয় পাওয়া। না, ডেফিনেটলি ভালো হয়েছে। সাকসেস কিনা একটু চিন্তা করতে হবে না, সাকসেস হয়েছে চরম। কারণ আমার থেকে চরম ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, চরম ভালো হয়েছে, কারণ লিরিক্স মেলোডি খুব সোলফুল আর কি। এটাকে যেমন ইজি লিসেনিং বলে সব গান, তাই না? যেমন খুব সোলফুল, মানে আপনার মেলোডির এবং লিরিক্স এর মধ্যে একটা কেমন একটা সোল আছে, রাইট? যেমন বারবার শুনতে ইচ্ছা করে। সো অবভিয়াসলি আমি ইউনিক টাইপের আর কি। আমরা তো সবসময় এক ধরনের গান শুনে আসছি অনেক দিন ধরে, তারপর অনেকদিন পরে একটু ভিন্ন ধরনের শুনলে অবভিয়াসলি ভালো লাগে, আর সেটাকে আপনি তুলে নিয়ে এসেছেন। আচ্ছা, লিরিক্স নিয়ে যখন কথা বললাম, আমার একটা কোশ্চেন ছিল, এই সাদা গানটা সাদা নজরুল কি মানে কি নিয়ে চিন্তা করে গানটা লিখেছেন উনি? আরে ফিল আসছে, আম্মু মাইকটা দিছিল, ঘরে একা ছিলাম। আচ্ছা, ফিল আসে কেমনে? কারণ আমার তো মিউজিশিয়ান না, মানে তো ফিল আসে কেমনে? ফিলের ব্যাপার মানে ফিল আসতে হলে যে আমার একদম মানে নদীর পাড়ে গিয়ে বসে থাকতে, গাছপালা দিতে। আমার বেশিরভাগ গান তো আমি মানে আমার রুমের ভিতরে বসে দেখছি, আম্মুর মায়ের বাবা খাইয়া আর কি। অথচ ভাই এই গানটাই আমার পাশে কোনো ছিল না। হ্যাঁ, এই গানটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে পুরো অ্যালবামের ভিতরে। এটা খুবই ফেমাস, বিশেষ করে আমি বাংলাদেশের খবর জানি না, বাট আমাদের এখানে কানাডাতে এই গানটা খুবই 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 ফেমাস বাঙালিদের মধ্যে, সবার খুবই পছন্দ। বাট এটা শানে নজরুল এরকম সেটা কখনো ভাবি নাই। শানের জন্য শানের জন্য মানে গান লেখার জন্য
মানে ফিল আসছে দিতে বলছি। মানে আমার বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল কি, মানে আমার একটা কথাই হচ্ছে আমার লাইফে মানে রিয়েল ফ্রেন্ড খুব কম, ফ্রেন্ডসও খুব কম। মানে আর যারা ফ্রেন্ড তারা সুসময়ের বন্ধু, মানে খুব সময় চলে যাবে আমি শিওর। এবং আমার আসলে একাকিত্ব নিঃসঙ্গতা থেকে বেশিরভাগ গান সৃষ্টি, এটাই আর কিছু না। আর ব্যাপারটা হচ্ছে একাকিত্বটাই আসলে সব, ওখান থেকে আসলে সবকিছু বেশি আমার চ্যানেল মনে হয়েছে। আমরা তো জানি 5 বোনের পরে লাইক ভাই, লাইক একমাত্র ভাই, তো কেমন লাগে বোনদের সাথে টাইম কাটাতে? না ভাই এই যে আপনার যে 5টা বোন, কিরকম লাগে লাইফটা? এই মাঝে মাঝে কি খুব অ্যানোয়িং মনে হয়, নাকি খুব এনজয় করেন এটা, নাকি কখনো ইচ্ছে হতো যে একটা যদি ভাই থাকতো খেলতে পারতাম? মাঝে মাঝে এনজয়িং, মাঝে মাঝে অ্যানয়িং। বকা দিলে অ্যানয়িং, আমি তো ছোট তো আমাকে অলওয়েজ দৌড়ের উপর থাকতে হয়। তো আর সবাই মিলে যখন মানে সেদিনও আমার বড় আপুর জন্মদিন ছিল 7 নভেম্বর, তো ওই দিন খুব সবাই মিলে মজা করলাম। মানে যখন সবাই একসাথে হয় অনেক মজা হয় আর কি। আর মাঝে মাঝে তো মানে একটু পেইন করে আর কি, এটা কোনো ব্যাপার না। কোন আপু বেশি আদর করে? হ্যাঁ, কোন আপু বেশি আদর করে? কোন আপু বেশি আদর করে জিজ্ঞেস করে? না এখন এখন যেটা বলে দিলে ওরা পোলাপানে কাজ করবে, তো করা উচিত হবে। বলা যাবে না, ইন্টারন্যাশনাল হয়ে যাবে। বললে আমারই লস, আসলে বললে আমারই লস, দেখা যাবে কি লস আমার। সবাই আর কি ইকুয়ালি আদর করে, এটাই একটি। হ্যাঁ সবাই ইকুয়াল আদর করে, হ্যাঁ আসলে। তো অ্যালবামের আরো কিছু কথা বলেন, ইনসাইড ইনফো, ফানি ইনফো, যেটা আমরা জানি না, পাবলিক জানে না, বা হয়তো বলতে চান, বা এর আগে অনেক ইন্টারভিউ হয়েছে হয়তো বলতে পারে নাই, তা আর একটু কিছু শেয়ার করেন অ্যালবাম নিয়ে। আর কে কে কাজ করেছে এটার মধ্যে? এটার মধ্যে কাজ করেছে, বেস বাজিয়েছেন শামীম ভাই, হুম, 6টা গানে বেস বাজিয়েছে। আমার আরেকটা গানের ইদানিং খুব রেসপন্স পাচ্ছি, সেটা হচ্ছে ক্রোধ 6 নম্বরের গানটা। ক্রোধ গানটার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। ক্রোধ গানটার মধ্যে মানে একটা গানে 2টা টিউন ইউজ করা হয়েছে, মানে 2টা ফ্লো। যেমন মানে প্রথম পার্টটা একই ফ্লোতে চলে, মানে বুঝে যাবে যে গানটা একটাই গান। আবার যখন সেকেন্ড পার্টে চলে যায় তখন মনে হবে যে ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট একটা টিউনে চলে যায়। মানে ক্রোধ গানটা যদি শুনে থাকেন তাহলে বুঝবেন। এটা নিয়ে খুব রেসপন্স পাচ্ছি। এই ফেসবুকে অনেকে লিখেছে, এখন ফেসবুকে আছি, ফেসবুকে অনেকে লিখেছে যে মানে ক্রোধ অনেক ক্রোধ গানটার বিশেষ করে রেসপন্স পাচ্ছি। আরেকটা হচ্ছে বন্ধু গানটা শোনার পর আমাকে বাপ্পাদা ফোন দিয়েছিল। বাপ্পাদা অনেকবার গানটা শুনেছে এবং তার সঙ্গীতদার কথা মনে পড়েছে। মানে ওটা খুব অ্যাচিভমেন্ট, মানে মিউজিশিয়ান থেকে এটা অনেক বড় পাওয়া। তারপর ফুয়াদ ভাই আমাকে ফোন দিয়েছে। ফুয়াদ ভাই সাদা শুনতে শুনতে নাকি পাগল হয়ে গেছে। ইটস অ্যান আনাদার বিগ অ্যাচিভমেন্ট। মানে দে আর দ্য মিউজিশিয়ান। আসলে সাধারণ অডিয়েন্স কি বলছে, মিউজিশিয়ানরা কি বলছে, এটা একটা কিন্তু দেখার বিষয় আর কি। এটা মানে ম্যাথ পিপলকে গান শুনতে ভালো লাগবে বাস এই, হ্যাঁ, মিউজিশিয়ানরা তো গানটা বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, মানে গানটা কি সেটা বুঝবে, রাইট? এক্স্যাক্টলি, স্পেশালি এক্সপেরিয়েন্স লোকজন। হ্যাঁ, টিউন কেমন হলো, হাউ ইজ দ্য প্রোগ্রেশন, তো এগুলা মিউজিশিয়ানরা বুঝতে পারবে। বাট মানে যারা গান শুনছে অডিয়েন্স, তারা তো জাস্ট গানটা শুনতে ভালো লাগবে, দুদিন নিয়ে যাবে এই। মিউজিশিয়ানদের ব্যাপারটা আসলে একটু ভিন্ন। হ্যাঁ, তো ওদের থেকে যখন কোনো কমপ্লিমেন্ট পাই সেটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পুরো আমার অ্যালবামটার জন্য আমি আলহামদুলিল্লাহ আপনার জন্য আর কি। হ্যাঁ, পুরো অ্যালবামটার জন্য আমি কাসেম ভাইকে অনেক 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 থ্যাঙ্কস জানাই। মানে আমার ফার্স্ট কাজটা মানে সে করেছে, মানে এটা কিন্তু তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল আর কি, যে মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর এটা তার প্রথম কাজ কিন্তু। এটা জানতাম না। সে কাজই করেছে, হ্যাঁ, অন্য কারো কাজ করে নাই। তো অ্যাজ এ মিউজিক ডিরেক্টর ইটস হিজ ফার্স্ট ওয়ার্ক, আর আমার তো মানে অভিষেক হবো আর কি। হ্যাঁ, তো মানে আমার দুজনের জন্য ব্যাপারে চ্যালেঞ্জ ছিল এবং সাকসেস হয়েছিল, খুব ভালো লাগছে। ভাই এখন কি নিয়ে পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি আর কি, থাকো। কোনো এই যে গান করছেন তারপর ছবি আঁকছেন, কোনো ব্যাঘাত ঘটে না পড়াশোনার? পড়াশোনা সবগুলো ব্যালেন্স করতে পারলে, আসলে পড়াশোনার কথা আমি বলি না কাউকে, কারণ পড়াশোনার ব্যাপারটা আমি যখন বলি তখন মানে আমাকে পিচ্ছি বলে ইয়ে করে সবাই।
তো এই জন্য আমি বলতে চাই না। ওকে, ওকে। আরে না না, আমরা মাইন্ড করতেছি, আমরা কেন মাইন্ড করবো আজিব, আমরা এত পেন দিতেছি আপনাকে। বললে পিচ্ছি পিচ্ছি বলে তো ওই জন্য বলি না, যে বললে বলে যে এই পিচ্ছি বলে কি করলো না করলো। অবশ্য হ্যাঁ, অনেকে আমরা mind বলে করা হ্যাঁ এই public পিচ্ছি না। বয়সে আর হচ্ছে বলে যে পিচ্ছি 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 অ্যালবাম বেরোচ্ছে, আবার অনেকে বলে যে হ্যাঁ পিচ্ছি তো অনেক বড় কাজ করছে, তখন ভালো লাগে। যখন বলে যে এই পিচ্ছি এখনই এত কিছু করার কি দরকার, এখন পড়াশোনা করুক আর সবকিছু বাদ দিই, তখন একটু খারাপ লাগে। না, কিন্তু সেটাই তো পড়াশোনা তো কথা, সবকিছু না। সেটাই। না, এই না, পিচ্চি বয়সে কি করে দেখালেন আর আমরা কি করে আসছি, কি ডিফারেন্স? অবভিয়াসলি যে আমরা আর আপনাকে পিচ্ছি বলে, আপনাকে পিচ্ছি বলে জেলাসির জন্য, এই জন্য সো এটা আপনার মাইন্ড করার কোনো ই না। সোজা বলবেন যে আমি তো অ্যালবাম বের করছি, তোমরা কি করছো, রাইট? এরকম আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। মেক কি বলতেছিলাম, সরি। ভুলে গেছি। না, বাট আর কি মেইন পয়েন্টটা হচ্ছে যে বয়স আপনারা কি পোলাপাইন.com এ কতদিন ধরে কাজ করছেন? পোলাপাইনে কতদিন ধরে কাজ করছেন আপনারা? 3 বছরের মতো, সরি 2 বছর। আপনারা কোথায় পড়াশোনা করছেন? আমরা কানাডায় থাকি, ও আচ্ছা, কানাডায় কোথায় পড়াশোনা করছেন? ইউনিভার্সিটি। ইন্টারভিউ কে কাই নিচ্ছে এখানে? না ওকে, জানুক আমাদের ব্যাপারে, একটু জানুক। ও আচ্ছা, আমরা মনে করবো দুটো ইন্টারভিউ নিতেছে। হ্যাঁ, কাজ তো না, মানে মেম্বার হিসেবে আমরা সবাই জয়েন করেছিলাম, পরে কিভাবে জানি এরকম হয়ে গেল। বাট হ্যাঁ, আসলে মজা হয় যে এতগুলো আর্টিস্টদের সাথে কথা বলা যায়, বিশেষ করে ও মাই গশ, আপনার সাথে প্রথমে কথা বলে আমি খুবই নার্ভাস ছিলাম। ইভেন আমি খুব নার্ভাস ছিলাম। লুবা যখন আমাকে বলছে ওকে এবার আমরা মিনারেটটা করবো, আমি হোয়াট, আমি করতেছি না। তারপরে বলি কি না না অসুবিধা নেই, পারবা। আমি এত নার্ভাস ছিলাম, আমার খুব ভয় লাগতেছিল আমি কি দিয়ে কি কোশ্চেন করবো আপনাকে। বাট পরে এখন লাইক এখন খুব ইজি আছি, খুব মানে আরামসে কথা বলতে পারছি। একে তো বিছানার উপরে খুব আরামসে বসে রয়েছি, আর কত আরাম পাবো, আরামে আরাম। আর সেখানে লাইক ওই এই বয়স আমরা যে বয়সটা পার করে আসছি, আর সেই বয়সে আপনি কি কি করে দেখাচ্ছেন, অ্যামেজিং অ্যামেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। আমাদের একটা গান গেয়ে শোনান যদি চান। সাদা কালো। না না, সাদা কালো না, সাদা কালো অনেক শুনছি। প্রদীপ জ্বালো। প্রদীপ যাবো না, আমি ছেড়ে দিই, আপনার শুনুন। না, আমি বিশেষ করে নিশ্চয় আগে আমরা শুনছিলাম, আমার এমপিটিতে ওটা ঢুকানো আছে, আমার সেলফোনেও ঢুকানো আছে। আপনাদের নাম্বারটা কিন্তু মানে আপনাদের নাম্বারটা কিন্তু ইয়ে নয় না, মানে নাম্বারটা তো মানে কানাডার নাম্বার। আপনার কানাডা থেকে বলছেন এখন? জি ও হ্যাঁ। ইমপ্রেসড। ভাইয়ার কি ফিউচারে কোনো কনসার্ট করার ইচ্ছা আছে? কনসার্ট? হ্যাঁ, লাইভ কনসার্ট, বিশেষ করে দেশের বাইরে। যেমন কিছুদিন আগে অর্ণব এখানে টরন্টোতে করে গিয়েছেন এবং আমরা খুবই এনজয় করেছি। আমি এখানে তো এরকম বাংলা অত হয় না, বাট যখন এরকম আসা হয় আসলে খুব এনজয়েবল আমাদের জন্য। তো এরকম কোনো প্ল্যান ট্যান আছে? আমি দেশে কনসার্ট করছি অনেক, বাট দেশের বাইরে হয়তো বা কয়েক বছর পরে প্ল্যান করা হয়নি। হ্যাঁ, কিছু কয়েক বছর পর হ্যাঁ করা হবে, এটা জানি কয়েক বছর পর করা হবে ইনশাআল্লাহ। এখনো প্ল্যান করা হয়নি, ইনশাআল্লাহ হবে সামনে। নেক্সট অ্যালবামের কাজ কি শেষ নাকি এখন ওটার উপর কাজ করেই যাচ্ছেন? সেরকম কাজ শেষ না, সেরকম কাজ এখন শুরুই হয়নি। ও আচ্ছা, বাট এটা ভ্যালেন্টাইন্স ডে সময় বের হবে আর কি। ভ্যালেন্টাইন্স ডে সময় বের হবে। অসম। আশা করি 14 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি থেকে এটা মার্কেটে রিলিজ করতে হবে। গান শেষ করে পড়াশোনা শেষ করে পেইন্টিং, আবার পেইন্টিং শেষ করে গান। ওয়াও, কি লাইফ। আচ্ছা, আঁকা কি আর মিউজিক ছাড়া কি কি করতে ভালো লাগে আপনার? বই অনেক বেশি বই পড়ি, আর টিভি দেখি আর কি মাঝে মধ্যে। খেলাধুলা একদমই পারি না, খেলাধুলা করতে পারি না সারা জীবন। ফুটবল খেলে গিয়ে সারা জীবন বলের পিছিয়ে দৌড়াইছি, 2 একবার পায়ে বল লাগছিল। আর এই তো খেলাধুলা খুব একটা করা হয় না। এই ভাই রান্না বান্না পারেন? রান্না বান্না বা সেলাই করা, এতগুলো বলতে বাসায়? না, রান্না বান্না পারি না।
না, আমি এরকম একটা ছেলেকে জানতাম যে তার মানে এরকম তার 6টা বোন আসলে। তো 6টা বোন থাকার কারণে সে মাশাআল্লাহ রান্না বান্না, সেলাই করা, ইভেন মেকআপ করা পর্যন্ত সে খুবই ভালো পারতো। বাংলাদেশের আর কি মিউজিক সিন কি এখন, ইন ইউর ওপিনিয়ন মিউজিক সিন কেমন আর কি, কেমন ভাবে ডেভেলপ করছে? বাংলাদেশে এখন মিউজিকের এটা অনেক জোর, অনেক জোস, এক্স্যাক্টলি। আর বলতে যারা নতুন কাজ করছে তারা অনেক বেশি জোর কাজ করছে, অনেক অনেক বেশি প্রমিজিং তাদের কাজ। আর পুরানরা তো আছে, আমাদের ইন্সপিরেশনরা তো আছে। ব্যাপার হচ্ছে কি মানে সিনিয়রদেরকে জুনিয়রদের চান্স দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ জুনিয়ররা যদি মানে মানে ইয়ে হয়ে যায় তাহলে ফার্স্ট ইয়ার হয়ে গেলে শেষ আর কি। তো কোনভাবেই তাদেরকে ফার্স্ট ইয়ার হয়ে যাবে। যেমন আমার অ্যালবামটা যদি সাকসেস না হতো কিংবা মানুষ যদি এভাবে না শুনতো তাহলে হয়তো আমি ফার্স্ট ইয়ার হয়ে যেতাম। ফার্স্ট ইয়ার খাওয়া যাবে না কোনোভাবে। মিউজিকের সাথে ফার্স্ট তো খুব রিলেটেড। মানে ওইটাই আসলে আমাদের দেশে মানে মিউজিকটা শেষ করে দিচ্ছে যদি ফ্রাস্ট্রেশনটাই। কারণ দেখা যাচ্ছে একজন আর্টিস্ট কিংবা একটা ব্যান্ড যখন একটা অ্যালবাম রিলিজ করে তখন তাদের অনেক এক্সপেকটেশন থাকে, অনেক আশা থাকে। যখন দেখা যায় অ্যালবামটা কমার্শিয়ালি সাকসেস হয় না কিংবা অ্যালবামটা হিট হয় না, হ্যাঁ, কিন্তু মানুষ কম শোনে, তখন দেখা যায় কি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে পরে দেখা যায় তারা অ্যাডিক্টেড হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক ধরনের হ্যাঁ অ্যাডিকশন তারা জড়িয়ে পড়ে। তো সেই জিনিসটা হওয়া যাবে না। যদি সেই জিনিসটা হয় তাহলে আর কি মানে ইটস লস অফ মিউজিক। কারণ অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান এই ফ্রাস্ট্রেশনের কারণে মানে শেষ হয়ে গেছে পাওয়া যায় আর কি। অনেক জাস্ট অনলি ফর ফ্রাস্ট্রেশন, জাস্ট অনলি ফর অ্যাডিকশন। আমি মানে এটা বলতে চাই সবাইকে, মানে হয়তো ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো ঘটনা ঘটবে, হয়তো ফ্রাস্ট্রেশন হওয়ার মতো ব্যাপার ঘটবে, নিজেকে রিকভার করতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে আর কি। সেটাই, এক্স্যাক্টলি। তো ফিউচারে আপনি কি করবেন আর কি ইয়াং আর্টিস্টদেরকে আরো ইন্সপায়ার বা এনকারেজ করার জন্য? আমি নিজেকে এখন অনেক ইয়াং, আমি জানি, এবং সেটাই হচ্ছে ফিউচারে তো আরো প্রজেক্ট করবেন, ফিউচারে তো আরো প্রজেক্ট করবেন, আর অলরেডি আপনি ইন্সপিরেশন হয়ে গেছেন। তো এই জন্য আমি জানি না আমি এখনো মানে আমি মানে মিউজিকটা একটা বিষয় ওশানের মতো, মানে ওখানে মাত্র নৌকা মানে একটা জাহাজ মাত্র নামালাম আর কি। মাত্র জাহাজটা সামান্য গেছে, আরো অনেক দূর যেতে হবে। এখনই আমি নিজেকে এমন কিছু ভাবি না আর কি। আরো হয়তো আরো 10-12 বছর পর বলা যাবে আসলে আমি কি করলাম বা না আসলে কি এখন না। না মানে আর কি টিপস কি দিবেন আদার দেন জাস্ট বি স্ট্রং, কিপ গোয়িং, মানে এসব মানে আর কি কোনো টিপস আছে নাকি যারা আর কি অ্যাসপায়ারিং আর্টিস্ট আপনার মতো বা মানে যারা এখন কাজ করছে? হ্যাঁ, যারা এখন কাজ করছে বা করবে, ইয়াং আর্টিস্টদের কথা আর কি মেইনলি কি টিপস দিবেন? আর তাদেরকে মানে আমি টিপস না, তাদেরকে আমি বলতে চাই যে মানে যদি কয়েকটুকু ওয়ার্ক করে, ভালো কাজ যদি তারা করে তাহলে তারা যেন মানে এমন কোন জায়গায় যায় যে এমন কোনো প্রোডাকশন হাউসে যায় কিংবা এমন কোনো মানুষের কাছে যায় কিংবা এমন কোনো মিউজিশিয়ানের কাছে যায় মানে যারা তাকে প্রমোট করবে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি কখনো পথের কলে যেন না পড়ে আর কি, সেই মানুষের ইয়েতে যেন না পড়ে। মানে এমন ব্যাপার অনেক ঘটেছে, মানে অন্যের গান চুরি করে অনেকে মানে চাকরি হয়ে যায়, সেই ব্যাপারগুলো ঘুরতে দেওয়া যাবে না আর কি। এটা আমাদের দেশে অনেক হয় আর কি। হ্যাঁ, এটাকে সাবধান থাকতে হবে, মানে যারা নতুন কাজ করছে তাদেরকে বলছি। রাইট। তো ফিউচারে কোনো আর আমার ডেমোতে 13টা গান ছিল, 13টা গান আমি 1 মাস ধরে গান করেছিলাম। হ্যাঁ, কোনো কিছু তাড়াহুড়ো করে করিনি। 13টা গান আমি যখন গানই করি 1 মাস ধরে আমি রেকর্ড করেছিলাম, 1 মাস ধরে আমি গানটা মেক করেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করে আমি সিম্পলিসিটি বজায় রাখার চেষ্টা করেছি। অনেক সিম্পল ছিল ব্যাপারগুলো, বাট মানে ধরেন একটা কিবোর্ডের গিটারের রিদম বাজালাম, বাট রিদমটা মানে রিদমের মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করেছি, মানে কিরকম রিদম করে যায়।
হ্যাঁ, আমার তো গান গাওয়া যায়, বাট রিদমের মধ্যে কিন্তু চেঞ্জ আনা যায়, এবং রিদমের মধ্যে চেঞ্জ আনলে কিন্তু গানের মানে টেক্সটটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তো মানে অনেক এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করেছি। আসলে 13টা গান নিয়ে একটা ডেমো, দেন এই অ্যালবামটা রিলিজ হয়েছে। এটা আর একটা ভালো পয়েন্ট, তাড়াহুড়া না করতে, কারণ অনেকে যেমন আর কি এমনি একটা মেলোডি বা ব্যাকগ্রাউন্ডে একটু বিট আর কি বসাই দিল, দ্যাটস রিলিজ করে দিল। অনেকের কাছে আমি বলি, অনেকের এখন যারা নতুন কাছে যাবে একটাই কথা হচ্ছে স্টার হতো, মানে তাদেরকে মানে তাদেরকে যেভাবে স্টার হতে হবে। বাট আমার কথা হচ্ছে স্টার হতে হলে অবশ্যই কোয়ালিটিফুল কাজ করতে হবে, বাট তারা তো কোয়ালিটিফুল কাজ করতে না, তারা সেটা হতে পারবে না, বললেই তো হবে না, তাই না? অনেকেই এই কাজটা করছে না। যেভাবে হোক স্টার হতে হবে, যেভাবে হোক যেভাবে হোক মানুষকে চিনতে হবে। আমার কথা হচ্ছে মানুষ আমাকে না চিনলেও চলবে, মানুষ আমার চেহারা না হবে, মানুষ আমাকে কোনোদিন না দেখুক তাও হবে, কিন্তু মানুষ আমার কাজগুলোকে চিনুক, মানুষ আমার ওয়ার্কটাকে ভালোবাসুক। আমাকে ভালো না বাসলে চলবে, মানুষ আমার কাজগুলোকে ভালোবাসুক। থ্যাংক ইউ, আপনার মরাল যে ভালো এটা শুনে আমি খুব খুশি। তো ওকে, আর এবার তো তাসানের সাথে কাজ করলেন, তো ফিউচার আর কি কি কাজ করতে চান, মানে কোলাবোরেশন কোনো মাথায় আছে বা ফিউচার প্ল্যান আরো অন্য আর্টিস্টদের সাথে? এনিথিং ইন মাইন্ড ইয়েট? না, গ্যারান্টেড অ্যালবামটা তৌসিফ ভাইয়ের সাথে করছি, তৌসিফ ভাই এটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওকে। কোঅর্ডিনেট করছে তৌসিফ ভাই। হ্যাঁ, নেক্সটে তাসলিমের সাথে কাজ করবো মনে হয়, তাসলিমের সাথে মনে হয় করবো নেক্সট অ্যালবামটা পাবো। আর এই তো আমার নিজেরও করার ইচ্ছা আছে বেশ কিছু কাজ, আনরিলিজ কিছু ট্র্যাক রেডিও করে ছাড়বো, রিসেন্টলি ছাড়বো রেডিওতে। এই তো সবকিছু মিলিয়ে নাকি আমার অ্যালবামের বেশ কিছু গান বেশ ভালো পেয়েছি। বন্ধু পরিচাল এই গানগুলো মেঘ আর কিছু জিজ্ঞেস করতে চাও? না, জিজ্ঞাসা করেনি, বাট একটাই কথা যে হ্যাঁ আপনি যা করে যাচ্ছেন করে যান, এটাই আর কি, যে এত অল্প বয়সে এত কিছু বের করে ফেলা, মানে এটাই হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য বড় একটা ইন্সপায়ারেশন। আর সবসময় আর কি আমরা শুনি যে যেই গান গায় তার কবিতা কিংবা মডেলিং ওই দিকে বেশি ঝোঁকটা থাকে, বাট আপনার কবিতা ঠিক না, গান আর হচ্ছে ছবি আঁকা টোটালি ইউনিক, টোটালি আপনি নিজেই পুরো একটা ইউনিক। সো আপনি অন্যদের প্রতি মানে ইয়াং জেনারেশনের প্রতি তো অনেক কিছু দিলেন। আমার মনে হয় যে পেইন্টিং কিংবা যাই বলেন, ছবি আঁকার সাথে আসলে মিউজিকের একটা রিলেশন আছে আমার কাছে মনে হয়। আমি যে কাজটা করতাম, আমি ছবি আঁকতাম, গান করতাম, লিখতাম, শুরু করতাম, আমার দুটোটা একসাথেই শুরু, দুটোই আমি একসাথে শুরু করি। দুটো একটু একসাথে ডেভেলপ হয়। হ্যাঁ, কার্টুন আর পেইন্টিং আপনি কখনো এক করতে পারবেন না, সম্পূর্ণ ডিফারেন্ট। ড্রয়িং আর কার্টুনটা ডিফারেন্ট আছে, কার্টুনটা আমার আঁকতে আছে, কার্টুনটা কিভাবে যে শুরু হয়ে গেল ওটা আমি জানি না। আমার কেন মনে হয় সবকিছুর সাথে রিলেটেড, আমার মনে হয় সবকিছুর সাথে রিলেটেড। এই দুটোকে হেল্প করে, অনেক হেল্প করে। সত্যি কথা। ভাইয়া কার্টুন গুলো কোথায় পাবলিশ করা হয়? আমি এখন পর্যন্ত আপনার কার্টুন দেখতে পাইনি। আমি কার্টুন হিসেবে জব করছিলাম, আমি ডেইলি স্টারে কিছুদিন কাজ করেছিলাম। ডেইলি স্টারের নাম তো শুনেছেন মনে হয়? জি জি জি। বাংলাদেশের হলে তো ইন্টারনেটে খুঁজে পাওয়া যাবে। ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশের একটা ইংলিশ পত্রিকা, ইংলিশ নিউজপেপার, ওখানে কাজ করেছিলাম। তারপর একটা আছে বাংলাদেশের উন্মাদ খুবই ফেমাস একটা ম্যাগাজিন। আজকে উন্মাদের এজ হচ্ছে এখন 38, ওকে? ওয়াও, 38 ইয়ার্স হচ্ছে উন্মাদের এজ। ওটা হচ্ছে উন্মাদ মানে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি স্যাটার ম্যাগাজিন। পুরোটাই কার্টুন নিয়ে করা হয় আর কি। হ্যাঁ, এবং বাংলাদেশি কার্টুনিস্ট ওখানে কাজ করে, ওখানে এখনো কাজ করছে এগুলো। এবং আরেকটা হচ্ছে প্রথম আলো আছে না, দৈনিক প্রথম আলো। প্রথম আলোর ওই যে আলপিন, প্রথম আলো আলপিন না, প্রথম আলোর ফান ম্যাগাজিন রসালো। আলপিন এখন বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, কাজ করছি। আচ্ছা ভাইয়া কি শুধু মানে এই কার্টুনই আঁকেন নাকি আপনার পেন্টিং এর প্রতিও কোনো ঝোঁক আছে, মানে যে সিনারি আঁকা কিংবা মানুষের পোর্ট্রেট আঁকা? হ্যাঁ, আমি আসলে পেন্টিং এর উপর আমার পড়াশোনা করার ইচ্ছা আছে।
Wow, great. দেশের বাইরেই করবো। এখন মানে আমি আসলে মানে এখন মানে এরপর শেষ করে আমি হয়তো বা কিছু করতে পারি আর কি। ফাইন্যান্সের উপর পড়াশোনা করছি এটা বলা। নাইস। পরে কি কোনো করার আছে যে মানে আরো কয়েক বছর পরে যে শুধু গানের দিকে নয়তো শুধু আর্টের দিকে যাবেন, নাকি দুটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন? অবশ্যই দুটোকে সবসময় ধরে রাখার চেষ্টা করবো, কারণ একটাকে ছাড়া আসলে আমি একটাকে নিয়ে থাকতে পারবো না। শুধু গান ছেড়ে শুধু এখানে আমি ইম্পসিবল আর কি। আর মিউজিক ছাড়া আসলে বেঁচে থাকা অসম্ভব। মিউজিশিয়ানদের জন্য উইদাউট মিউজিক একদম সত্যি কথা। ইম্পসিবল ব্যাপার। মিউজিক ছাড়া আসলে সে যতই হোক, মিউজিক ছাড়া আসলে মিউজিশিয়ানরা বাঁচতে পারে না। হ্যাঁ, তাহলে তো একদিন অ্যালবাম তো একপাশ থেকে বের করতে থাকবেন, আর একদিন আপনার ছবিগুলো আমরা কোনো এক্সিবিট হলে দেখতে পারবো, কি বলেন? পেইন্টিং, কারণ আমার খুব ইচ্ছা আপনার পেইন্টিং দেখা। আমি সবসময় শুনে আসছি যে আপনি পেইন্টিং করেন, আর্ট করেন, আবার আমি কখনো দেখতে পারিনি। আমি জানতামই না কোথায় কোথায় পাবলিশ করেন আপনি। আমার অ্যালবামের ভিতরে এবং অ্যালবামের পিছনে অ্যালবামের কিছু আর্টওয়ার্ক আছে আমার অ্যালবাম নেই আর কি। আচ্ছা আচ্ছা। তো আর্টওয়ার্ক তো আমারই করা। তো আপনারা যদি আমার অ্যালবামটা পেয়ে থাকেন তাহলে আমার আর্টওয়ার্ক গুলো দেখতে পারবেন। কিছু কার্টুন অ্যালবামের ভিতরে আমি আছে আর কি। ওকে, মানে অ্যালবামের কভারের পিছনে, হ্যাঁ, ভিতরে বেশ কিছু কার্টুন আছে। তো ওগুলো আমারই করা। ওগুলো আপনার চাইলে আপনি যদি অ্যালবামটা আপনাদের যদি হাতে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন। আমার গানগুলো পেয়েছি আমি আরেক ফ্রেন্ডের কাছ থেকে। আমি অ্যালবাম পরে করবো না, কিনে দেখবো না। আচ্ছা, আমার কার্টুন নিয়ে আমি একটা ওয়েবসাইট খুলবো খুব রিসেন্টলি। তো ওখানে কার্টুন নিয়ে ওয়েবসাইট, হ্যাঁ, সেই কার্টুন থাকবে ওখানে। আর আপনারা উন্মাদের একটা সাইট আছে, সাইটে যদি সার্চ করেন তাহলে আপনার যে উন্মাদে সার্চ করলে আপনারা আমার কার্টুন দেখতে পারবেন। উন্মাদ ম্যাগাজিনে আমার কার্টুনগুলো আছে। আচ্ছা, আপনার ফেসবুক নামটা একটু দেন তো, অ্যাড করি। হ্যাঁ, ফেসবুকে আমি মিনার রহমান নামে আছি। মিনার রহমান। তাহলে কি আরো ইন টাচ থাকা যাবে আপনার ফিউচার প্রজেক্ট প্রজেক্ট আরো? হ্যাঁ, ফেসবুকে আপনি অ্যাড করলেই আমার কার্টুন দেখতে পারবেন। তো আমি অ্যাড করে রাখবো। থ্যাংক ইউ। মিনার রহমান অ্যাড করে রাখবেন। আমাদের সাথে এতটুকু সময় কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমরা দুজনে কি না কি কোশ্চেন করেছি ঠিক মতো বুঝাও বলতে পারিনি। একটা কথা বলি, আপনাদের ওয়েবসাইটটা মানে যেরকম বলে পোলাপাইন তখন মানে অনেকে হাসি আর কি। হ্যাঁ, মজা পোলাপাইন.com। হ্যাঁ, আমি এরকম পেন দেওয়ার জন্য সরি, আর সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। জিজ্ঞেস করতে চেয়েছিল আপনি নিজেকে কেমনে ডিসক্রাইব করবেন, গম্ভীর টাইপের মানুষ না অনেক হাসি খুশি? আসলে পরে ভাবছি যে না, কোশ্চেনটা করা ভুল হবে, কারণ সে এত সুন্দরভাবে সবার সাথে কথা বলতেছে। বাট না, আসলে ইউজুয়ালি আপনি কিরকম লাইক খুব চুপচাপ থাকেন নাকি সবার সাথে লাইক যে কথাবার্তা বলেন সবার সাথে মিশেন? সবাই তো কমপ্লেন করে যে চুপচাপ থাকি, অনেকেই কমপ্লেন করে। রেডিওতে আমার ইন্টারভিউ ছিল, রেডিও 60-তে। তো ওখানে আমাকে বলা ছিল যে আমার নাম কেন ডান পিটে। মানে দেখে তো মনে হয় যে ভাবলে আমার স্টাইলটা খেতে পারে। হ্যাঁ, সত্যি কথা, আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে কভারের উপরে এমন মানে দেখে মনে খুবই বাচ্চা একটা ছেলে, মানে খুবই শান্ত গম্ভীর টাইপের, কারোর সাথে কথা বলে না ওরকম টাইপের। আবার আজকের কথা বলে মনে হচ্ছে টোটালি অন্যরকম। ঠিক আছে, কি কোনো কমেন্ট না, আপনি এমনি অনেক ফ্রেন্ডলি, অনেক মডেস্ট। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আর পেন দিব না। ওকে, তাহলে আমরা তো পোলাপাইন তো সবাই বাই বাই টাটা বলি। পোলাপাইন সবাইকে পেন টেক কেয়ার, প্লিজ টেক কেয়ার এন্ড কিপ ইন টাচ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনিও। জানি তুই একলা বসে কাঁদবি না, জানি তুই অন্ধকারের অন্ধকারের একটি কোণে নিঃস্ব হয়ে জেগে থাকবি না। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবারের জন্য। আশা করি আগামী মাসে আপনাদের জন্য আসবে আরেকটি পর্ব। খোদা হাফেজ। চিড়ে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি,
মেঘেদের দল ছুটে চলবে না, জানি তোর কষ্টগুলো অশ্রু